হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, দ্যাট ইজ মিডল ইস্ট। এখানে কি যুদ্ধের নতুন আরেকটা দামামা বেজে উঠল? ইজ ওয়ার ইন দ্য মিডল ইস্ট ইমিনেন্ট? মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ নিয়ে গঠিত। সেখানে যেমন ইসরায়েল রয়েছে, প্যালেস্তাইন রয়েছে, ঠিক সেরকম ইরান, ইরাক, তার্কি, আমাদের সুদান, ইজিপ্ট, সৌদি আরবিয়া, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য গঠিত। এবার আমরা জানি যে অলরেডি এতদিন কিন্তু প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ কিন্তু চলছিল, এবং সেটা গাজা স্ট্রিপে চলছিল, এবং সেটা দীর্ঘদিন ধরে চলছে। তো এখন রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে নতুন যেন ইসরায়েলের কাছে একটা নতুন ওয়ার ফ্রন্ট কিন্তু যেন খুলে গেছে। হ্যাঁ, বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েল সুপ্রিমো আতাউল্লাহ আলী খামনেই, এদের দুজনের মধ্যে কিন্তু আবার নতুন করে টাসেলের সৃষ্টি হয়েছে। এবং আমাদেরকে এবার দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি কী এমন ঘটনা ঘটলো যে এদের দুজনের মধ্যে আবার নতুন করে একটা ওয়ার ফ্রন্ট খুলে যাচ্ছে, নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠছে। তো আমাদেরকে কিছু ফ্যাক্টস চেক করা প্রয়োজন। তো সেই ফ্যাক্টস চেকে কী দেখা যাচ্ছে, 1 এপ্রিল 2024 কিন্তু ইসরায়েল তার F-35 ফাইটার জেট দিয়ে কিন্তু এয়ার স্ট্রাইক করে ইরানি দূতাবাসে, যেটা দামাস্কাসে অবস্থিত সিরিয়ার। এবং তার ফলে ইসরায়েলের, এটা মনে করা হচ্ছে যে ইসরায়েলের যে প্রধান টার্গেট তিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, তাকে কিন্তু টার্গেট করেই অ্যাটাকটা করা হয়েছিল, এবং সেটা সাকসেসফুল হয়, উনি মারা যান। এবং শুধু উনি না, উনার সাথে আরও 16 জন, এটা দাবি করা হচ্ছে যে আরও 16 জন সেনা কিন্তু মারা গেছেন। এবং তারপর থেকেই কিন্তু নতুন করে আবার ইসরায়েল ইরানের মধ্যে একটা টেনশনের সৃষ্টি হয়েছে। বিখ্যাত নিউজপেপার, ইন্টারন্যাশনাল নিউজপেপার দ্য গার্জিয়ান এটা দাবি করছে যে এই যে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদি, এ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করত বিটুইন ইরান অ্যান্ড হেজবুল্লাহ। এদের দুজনের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল ব্রিজ, এটার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ইনার ছিল। এবং এই কারণে ইনার যে মৃত্যু, ইনার যে কিলিং, এটা কিন্তু একটা ভীষণ রকম আলোড়ন ফেলে দিয়েছে ইরানের মধ্যে। আল খামনেই যে সুপ্রিম লিডার ইরানের, উনি কিন্তু একটা যথেষ্ট হার্শ রেসপন্স দেওয়ার কথা কিন্তু উনি বলেছেন। এবং শুধু তাই নয়, উনি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলেও কিন্তু চিঠি লিখেছেন, এবং সেখানে কিন্তু উনি বলেছেন যে দ্যাট ইরান রিজার্ভস ইটস লেজিটিমেট অ্যান্ড ইনহেরেন্ট রাইট টু রেসপন্ড ডিসিসিভলি। মানে ইরান যদি এখন অ্যাটাক করে, তাহলে সেই অ্যাটাকটা কিন্তু একটা লেজিটিমেট অ্যাটাক হবে, এবং সেটা করার সম্পূর্ণ অধিকার কিন্তু তার রয়েছে। শুধু তাই নয়, এবার ইসরায়েলও কি চুপ করে বসে থাকবে? ইসরায়েলও কিন্তু চুপ করে বসে নেই। এর উত্তরে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কি বলছেন, ইসরায়েল ইজ ওয়ার্কিং টু মেক ইট ক্লিয়ার টু এভরিওয়ান হু অ্যাক্টস এগেনস্ট আস অল ওভার দ্য মিডল ইস্ট দ্যাট দ্য প্রাইস ফর অ্যাক্টিং এগেনস্ট ইসরায়েল উইল বি আ হেভি প্রাইস। খুব স্পষ্ট ভাষায় কিন্তু ইসরায়েল একটা থ্রেট দিচ্ছে যে একটা হেভি প্রাইস, একটা ভারী মূল্য কিন্তু মিডল ইস্টের যে কোনো দেশ, যে দেশগুলোর কথা আমরা আলোচনা করেছি, এদের মধ্যে কেউ, শুধু ইরান নয়, এদের মধ্যে কেউ যদি ইসরায়েলের ডেমোক্রেসিকে, ইসরায়েলের সার্বভৌমত্বকে অ্যাটাক করতে যায়, সেটাকে চ্যালেঞ্জ করে, তাহলে তার ভারী মূল্য কিন্তু চোকাতে হবে। ফলে আমরা দেখছি যে এই যে একটা থ্রেট, কাউন্টার থ্রেট, এগুলো কিন্তু সমানে চলছে দুটো দেশের মধ্যে। এবং ইরানও একতরফে মোহাম্মদ রেজা জাহেদির মৃত্যুটা যেমন মেনে নিতে পারছে না, তাদের সার্বভৌমত্বে, সেটা তাদের তরফে একটা অ্যাটাক বলে মনে হচ্ছে, ঠিক একই রকম ইসরায়েলও কিন্তু থেমে যাওয়ার কারণ নয়, সেটা কিন্তু চলতে চলেছে। এখন এর ফলে এই থ্রেটস, কাউন্টার থ্রেটসের ফলে যেটা হচ্ছে, যে সেই প্রশ্ন হচ্ছে যে এই অ্যাটাক, কাউন্টার থ্রেট কাউন্টার থ্রেটের মাঝখানে কী ঘটনা ঘটতে চলেছে, সারা বিশ্বের নজর কিন্তু সেই দিকে রয়েছে। এর মধ্যে আমাদের দেশ একটা ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে। সেখানে কি বলা হচ্ছে, ইন ভিউ অফ দ্য প্রিভেইলিং সিচুয়েশন ইন দ্য রিজিয়ন, অল ইন্ডিয়ানস আর অ্যাডভাইজড নট টু ট্রাভেল টু ইরান অর ইসরায়েল টিল ফার্দার নোটিস। যে একটা রেস্ট্রিক্ট করা হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেনরা এই দুটো নেশনে যেন ফার্দার নোটিসের না পাওয়া পর্যন্ত যেন নতুন করে ট্রাভেল না করে। আর কি বলা হচ্ছে, all those
who are currently residing in Iran or Israel are requested to get in touch with Indian embassies there and register themselves. যে যারা কর্মসূত্রে, কাজের সূত্রে বা বেড়ানোর যে কোনো কারণেই যারা এই দুটো নেশনে গেছে, তারা ইমিডিয়েটলি যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং নিজেদের নাম কিন্তু রেজিস্টার বা নথিভুক্ত করে নেয়। থার্ড যে পয়েন্টটা করা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এটা বুঝতে হবে। কি বলছে, দে আর অলসো রিকোয়েস্টেড টু অবজার্ভ আটমোস্ট প্রিকশনস অ্যাবাউট দেয়ার সেফটি অ্যান্ড রেস্ট্রিক্ট দেয়ার মুভমেন্টস টু দ্য মিনিমাম। খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ, রেস্ট্রিক্ট দেয়ার মুভমেন্টস টু দ্য মিনিমাম। কোনো দেশ যখন তার অ্যাডভাইসারি, ট্রাভেল অ্যাডভাইসারিতে তার সিটিজেনকে মুভমেন্ট রেস্ট্রিকশনের কথা কোনো ফরেন ল্যান্ডে করে, তার মানে নিশ্চয়ই তার কাছে কোনো সিক্রেট মেসেজ আছে যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে যেখানে প্রাণহানির ঘটনা ঘটতে পারে, এবং সেই কারণে কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে এরকম একটা স্ট্রিক্ট ট্রাভেল অ্যাডভাইসারি কিন্তু জারি করা হয়েছে। এবং আমরা এবার দেখে নেব যে শুধুই কি ভারতবর্ষ নাকি আরও বিভিন্ন দেশ এরকম ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে। তো এক্ষেত্রে আমরা দেখব অ্যাডভাইসারিজ বাই আদার কান্ট্রিজ। কি বলছে যে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া মাল্টিপল কান্ট্রিজ হ্যাভ ইস্যুড ওয়ার্নিংস অ্যাডভাইসিং দেয়ার সিটিজেন্স টু অ্যাভয়েড ট্রাভেল টু দ্য বর্ডার রিজিয়ন। দিস ইনক্লুডস ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, পোল্যান্ড অ্যান্ড রাশিয়া। তো আরও আমরা দেখলাম বেশ কিছু দেশ ভারতবর্ষ ছাড়াও, এখানে ইউনাইটেড স্টেটস আছে, রাশিয়া আছে, পোল্যান্ড আছে, ফ্রান্স আছে, এরা সবাই কিন্তু একই রকম ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে। জার্মানি আরও এক ধাপ এগিয়ে, সে কি বলেছে, জার্মানি হ্যাজ আস্কড ইটস সিটিজেন্স ইন ইরান টু লিভ দ্য কান্ট্রি। জার্মানি কিন্তু তার যে জার্মানস যারা রয়েছে ইরানে, তাদেরকে ইমিডিয়েটলি সেই দেশ ছাড়তে বলেছে এবং জার্মানিতে ফিরে আসার কিন্তু কথা জার্মানির তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। এইখানে বুঝতে হবে এতক্ষণ ট্রাভেল অ্যাডভাইসারি জারি করছিল তাদের নিজেদের সিটিজেন্সের কথা ভেবে বিভিন্ন দেশ, সেটা তো ঠিক আছে, কিন্তু রাশিয়া কিন্তু আরেক ধাপ এগিয়ে আরেকটা দাবি করছে এবং সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। গোটা বিশ্ব কিন্তু সেদিকে ভীষণ গুরুত্বপূর্ণ নজর কিন্তু দিয়ে রাখছে। কি বলছে দেখো, আমি একটা পেপার কাটিং দিয়েছি। ইসরায়েল কুড ডেবুট ডেডলি EMP বম্বস দ্যাট ডিস্ট্রয় ইলেকট্রিসিটি ইফ ইরান লঞ্চেস অ্যাটাক। বলছে যে যদি কোনোভাবে ইরানের তরফে কাউন্টার অ্যাটাক হয় ইসরায়েলে, তাহলে ইসরায়েল কিন্তু থেমে থাকবে না, ইসরায়েল কিন্তু খুব ডেডলি, মারাত্মক EMP বম্ব ড্রপ করবে ইসরায়েলে। এবার প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, এই EMP বম্ব জিনিসটা কি? কারণ এটা এর আগে কখনো কিন্তু কোনো যুদ্ধের ক্ষেত্রেই কিন্তু এর উল্লেখ কিন্তু আমরা পাইনি। তো প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ অ্যান EMP বম্ব? এই EMP এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পালস বম্ব। এই EMP বম্ব দেখো ছবিতে আমি তোমাকে দেখানোর চেষ্টা করেছি যে যদি EMP বম্ব কোথাও ড্রপ করা হয় তাহলে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করবে, যেই ওয়েভটা ভীষণ মারাত্মক, ডেডলি একটা ওয়েভ। এবং এর ফলে কি হবে দেখো, এখানে আমি পয়েন্টে ডিসকাস করছি। দ্য বম্ব ইটসেলফ ডাজ নট ডাইরেক্টলি কিল পিপল। সরাসরি কিন্তু মানুষ কিন্তু এতে মারা যাবে না। যে কোনো বোম যখন পড়ে তখন মানুষ মারা যায়, এক্ষেত্রে কিন্তু তা হবে না। কি হবে তার ফলে? এর অল্টারনেটিভ হিসাবে কি ঘটবে? As it delivers an EMP pulse capable of taking out all electronic devices within an yet unknown radius. এখন আমরা তো জানি না, গোটা বিশ্ব জানে না যে যদি এরকম কোনো EMP বম ড্রপ করে ইসরায়েলের তরফ থেকে ইরানে, তাহলে সেটার রেডিয়াস কত হবে, সেটার পাওয়ার কত হবে। কিন্তু এটা ধরা হচ্ছে যে সেটা রেডিয়াস যাই হবে, সেই রেডিয়াসের আওতাতে যা কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, পাওয়ার গ্রিডস যা আসবে সব কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা খুব ডেডলি কিন্তু একটা বম। ফলে ধরেই নেওয়া যেতে পারে যে ওই অংশের, ওই রেডিয়াসের অংশের কিন্তু পুরো সিস্টেমটা, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ইমিডিয়েটলি কোলাপস হয়ে যাবে। This means that most of Tehran's infrastructure could immediately cease to function. যদি তেহরানে, যেমনটা চিন্তা করা হচ্ছে, দাবি করা হচ্ছে, যদি তেহরানে এরকম কোনো EMP বম ড্রপ করা হয় তাহলে কিন্তু যে পাওয়ার গ্রিডগুলো তেহরানে রয়েছে বা যা ইলেকট্রনিক গ্যাজেটস বা যা কিছু রয়েছে ইলেকট্রনিক, সমস্ত কিন্তু ইমিডিয়েটলি ব্লাস্ট হয়ে যাবে, ইমিডিয়েটলি স্তব্ধ হয়ে যাবে। ফলে
একটা কমপ্লিট ব্ল্যাকআউটের পরিবেশ কিন্তু তেহরানে তৈরি হয়ে যাবে। আরও কি দাবি করা হচ্ছে, যদিও নাম ডিসক্লোজ করেনি কোনো একজন ডিফেন্স এক্সপার্ট কি বলছে, এ ডিফেন্স এক্সপার্ট রিভিল টু দ্য ডেইলি স্টার, ইফ ইরান ডাজ ডিসাইড to attack Israel directly by attacking strategic sites in Israel, there is going to be a very unconventional response from Israel. খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে যদি ইরান কোনোভাবে ইসরায়েলকে অ্যাটাক করে তাহলে ইসরায়েলের তরফের যে অ্যাটাকটা হবে সেটা কোনো কনভেনশনাল অ্যাটাক হবে না, দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি আনকনভেনশনাল অ্যাটাক। সচরাচর আমরা কি দেখি, যখন কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ হয় তখন তিনটে পার্টে যুদ্ধটা হয়, একটা হচ্ছে এয়ার স্ট্রাইক হয়, একটা হচ্ছে গ্রাউন্ড অ্যাটাক হয়, আর একটা হচ্ছে নেভাল অ্যাটাক হয়। তো এখানে কোনো নেভাল অ্যাটাকের সম্ভাবনা নেই তাদের লোকেশান অনুযায়ী, এয়ার স্ট্রাইক বা গ্রাউন্ড অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, ফাইটার জেটস যাবে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের আমাদের ট্যাঙ্কস যাবে, এগুলোর একটা সম্ভাবনা হয়। কিন্তু এখানে কিন্তু দাবি করা হচ্ছে যে না, এরকম কিছুই হবে না, এটা একটা সম্পূর্ণ আনকনভেনশনাল কিন্তু কাউন্টার অ্যাটাক হতে চলেছে। কি বলছে আনকনভেনশনালের ডেফিনেশনটা কি, এখানে বলছে দেখো, হি ফার্দার অ্যাডস, ফর দ্য ফার্স্ট টাইম এভার ইন হিস্ট্রি এ নিউ টাইপ অফ বম্ব উইল বি ইউজড, ইটস কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক বম্ব অর ই বম্ব, ইট উইল বি ইউজড এগেনস্ট তেহরান অ্যান্ড আদার মেজর সেন্টার্স ইন ইরান, ইট উইল অলসো বি ইউজড ইন দ্য এরিয়াজ হোয়ার দ্য ইরানিয়ান নিউক্লিয়ার ফেসিলিটিজ আর ফাউন্ড। খুব মারাত্মক একটা দাবি যে তেহরান এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই শহরগুলোতে এই ধরনের ই বম্ব কিন্তু ড্রপ করা হতে পারে। শুধু তাই না, যেখানে যেখানে ইরানিয়ান, আমরা জানি যে ইরান ইজ আ নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, ঠিক আছে, তো এর যেখানে যেখানে নিউক্লিয়ার ফেসিলিটিস আছে সেই জায়গাগুলোকে টার্গেট করে করে এই ই বম্ব কিন্তু ড্রপ করা হতে পারে। এবং তা যদি ড্রপ করা হয়, এটা বলার অপেক্ষা রাখে না যে উইদিন আ সেকেন্ড, ড্রপ করা মাত্র দ্য হোল ইরান উইল কাম টু আ স্ট্যান্ড স্টিল, কমপ্লিট ব্ল্যাকআউট হয়ে যাবে, কোনো প্রাণহানি হলো না অথচ একটা দেশ কিন্তু ইমিডিয়েটলি স্তব্ধ হয়ে গেল। এরকম একটা ভীষণ রকম আনকনভেনশনাল অ্যাটাক কিন্তু হতে পারে, এরকমটা কিন্তু দাবি করা হচ্ছে। কোন ক্ষেত্রে, যদি ইরানের তরফে কোনো রকম কাউন্টার অ্যাটাক ইসরায়েলে হয়। এই ঘটনার মধ্যে কি ঘটে গেল ইমিডিয়েটলি রিসেন্ট পাস্টে, চলো আমরা দেখে নিই। রিসেন্টলি হোয়াট হ্যাপেন্স অ্যামিজড দিস টেনশনস। দেখো, দ্য টাইমস অফ ইসরায়েল কি দাবি করছে, হেজবুল্লাহ লঞ্চেস এক্সপ্লোসিভ ল্যাডেন ড্রোনস, ডজনস অফ রকেটস অ্যাট নর্দার্ন ইসরায়েল। হেজবুল্লাহ, যাকে আমরা শ্যাডোই পার্ট বা শ্যাডো পার্ট অফ ইরান হিসাবে আমরা জানি, তো সেই হেজবুল্লাহ কিন্তু গত 12ই এপ্রিল একটা কাউন্টার অ্যাটাক কিন্তু করেছে। সরাসরি ইরান করেনি, কিন্তু তারই কাউন্টার পার্ট হেজবুল্লাহ করেছে। কি করেছে? অন 12th April, Iran's shadow war partner Hezbollah launches attack on the northern part of Israel. ইসরায়েলের নর্দার্ন পার্টে কিন্তু তারা অ্যাটাক করেছে। Officials said around 40 rockets were launched, some of which were intercepted by Israel's Iron Dome technology, while others impacted open areas or fell short in Lebanon. তো তারা কিন্তু প্রায় 40টার ওপরে রকেট বা মিসাইল কিন্তু তারা অ্যাটাক করেছে, যদিও তার ম্যাক্সিমামগুলোকেই কিন্তু ইসরায়েলের যে বিখ্যাত আয়রন ডোম টেকনোলজি আছে সেগুলো ইন্টারসেপ্ট করেছে। কিন্তু তা সত্ত্বেও সেই অ্যাটাকটা এতটাই একটা র্যাপিড এবং ম্যাসিভ অ্যাটাক ছিল যে সবটা ইন্টারসেপ্ট করা যায়নি। বেশ কিছু মিসাইল কিন্তু ওপেন ল্যান্ড, লেবাননের ওপেন ল্যান্ডে কিন্তু পড়েছে এবং সেখানে ধ্বংস করেছে। কিন্তু যদিও এখন অবধি ইসরায়েলের তরফে কোনো প্রাণহানির ঘটনা কিন্তু বলা হয়নি, কিন্তু আমরা যে ভয়টা কিন্তু এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম সে ঘটনাটা কিন্তু ঘটেই গেল। যদিও বা ডাইরেক্টলি ইরান করলো না, কিন্তু ইরানেরই কাউন্টার পার্ট, সেটা গোটা বিশ্ব জানে, ইসরায়েল আরও ভালো করে জানে, হেজবুল্লাহ, সে কিন্তু একটা অ্যাটাক করে দিল। এবার এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট নেক্সট, কি ঘটতে চলেছে? আমরা যদি মিডল ইস্টের ম্যাপটা দেখি বা ওয়ার্ল্ড ম্যাপটাকে ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে দেখব অলরেডি কিন্তু একটা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, দীর্ঘদিন ধরে চলছে। তার মধ্যে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইন
গাজা স্ট্রিপ নিয়ে অলরেডি যুদ্ধ সেটাও চলছে, এবং এর মধ্যে আবার একটা নতুন ওয়ার ফ্রন্ট কিন্তু খুলে গেল ইসরায়েলের সঙ্গে ইরানের। এইবার সমস্ত ওয়ার্ল্ড লিডার্সরা যেদিকে তাকিয়ে আছে যে এটা কেবলমাত্র মিডল ইস্টের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে, নাকি আরও বিশ্বের তাবড় তাবড় দেশগুলো কোনো না কোনোভাবে এর মধ্যে জড়িয়ে পড়বে, এবং এটা বহু আশঙ্কার একটা বিষয়, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা নিয়ে এত আলোচনা করা হয়, এত ভয় পাওয়া হয়, সেটাকেই কি কোনোভাবে ট্রিগার করে দিচ্ছে না? সেই দিকেই আমাদের নজর থাকবে, আর আমরা দেখতে থাকবো যে এই ঘটনার আর কি কি আপডেটস আগামী দিনে আসছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।